স্ক্রিন দেখতে পাচ্ছ তো? বুঝছো তো? এখন আবার আসছে। আচ্ছা, চলো তাহলে। তো দেখো, তাহলে আমরা সেকেন্ড ল থার্মোডাইনামিক্স যেটা পড়ছি, ও বাবা রে বাবা, এই দেরি করে শুরু করেও সেই আধ ঘন্টা ধরে জয়েন করে যাবে। Yeah. হ্যাঁ, যেটা আগের 3টে ক্লাসে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করেছি না, আমরা মূলত হচ্ছে সেকেন্ড ল থার্মোডাইনামিক্সের স্টেটমেন্টটাকে বলে সেখানে তারা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট ইত্যাদিগুলোকে বলে তাদের ইকুইভ্যালেন্স দেখানো, এসব। তার সাথে সাথে কার্নো ইঞ্জিন, কার্নো সাইকেল, কার্নো এফিসিয়েন্সি, এসব নিয়ে কথাবার্তা বলা, থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার, এই সব রিলেটেড কথাবার্তা আমরা অলরেডি বলে ফেলেছি। তার মানে লাস্ট 3টে ক্লাসে এক্স্যাক্টলি কি কি বলেছে সেই ডিটেলিং এর মধ্যে আর যাচ্ছি না, কিন্তু আমরা অনেক কিছু জিনিসপত্র বলেছি। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে যে যখন আমরা কেন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা দরকার, হ্যাঁ, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কিছু লিমিটেশন ছিল, সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের লিমিটেশন থেকে তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের প্রয়োজনীয়তাটা এলো। সেখানে বলা হয়েছিল যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম, হুম, এইটাকে যদি বুঝতে হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে হবে না, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়েই তোমাকে বুঝতে হবে। কিন্তু সেইটা দেখো আমরা এখনো কিন্তু বলিনি যে কোনো একটা পার্টিকুলার, ধরো কেমিক্যাল রিয়াকশনই বলি, কোনো একটা গিভেন ডিরেকশনের প্রসেসটা স্পন্টিনিয়াস, কিন্তু অন্য ডিরেকশনের প্রসেসটা ঘটছে না, বা সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে সে যে সাম্যাবস্থা আসছে বা ইকুইলিব্রিয়ামে আসছে, স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাই কিন্তু সেট আপ করা হয়নি। আচ্ছা, এবার এই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে কি দিয়ে এক্সপ্লেন করতে হবে না, এনট্রপির টার্মসে। এবারে আনফর্চুনেটলি সেই এনট্রপি টার্মটাও কিন্তু আমরা এখনো ইন্ট্রোডিউস করিনি। তাহলে আমাদের আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা বেসিক্যালি এই, একবারে কি করেছে আর বলছি না, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। সেটা হচ্ছে তোমার এনট্রপি কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা, কনসেপ্ট অফ এনট্রপি, এটাকে ইন্ট্রোডিউস করা। আর এই এনট্রপিটা ইন্ট্রোডিউস করার পরেই আমরা দেখব যে এখান থেকে ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলে একটা জিনিস আছে, সেটাকে বলা। আর ক্লসিয়াস ইনইকুয়ালিটি যখন বলে দেবো, সেখান থেকে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার যে স্টেটমেন্টটা মানে ফেমাস সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার যে পপুলার ফর্ম, যে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজ করবে, আর এটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে। তাহলে এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে এই যে পপুলার স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্ট পর্যন্ত আমরা আসতে পারবো। ঠিক আছে, তাহলে এবারে এটা পরপর করে জাস্ট করা যায়। তাহলে প্রথমে আমরা কনসেপ্ট অফ এনট্রপিটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। মানে আগের দিন পড়ায় কারো কিছু প্রবলেম নেই তো? দেখো, যারা দেখেছো তো, কোনো কনসেপ্টুয়াল কিছু গন্ডগোল থাকলে বলো, মানে যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না বা ইত্যাদি, এরকম যদি হয় তাহলে বলো। দেখো, তাহলে এনট্রপির কনসেপ্টটা তুমি কিভাবে আনছো। দেখো, আবার কেউ জয়েন করছে, এদের যে এত বলা হয় যে ঠিক সময় জয়েনটা করে যেতে। দাঁড়া, এক সেকেন্ড ধর তো।
হ্যাঁ, দেখো আমাদের যখন কার্নো থিওরেম বলেছিলাম সেখানে বলেছিলাম সমস্ত রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা যে একই, এরকম কোনো কথা আমি বলেছিলাম। যে মানে এরকম একটা সিচুয়েশনের কথা বলা হয়েছিল, ধরে নাও তোমার একটা দুটো হিট রিজার্ভার আছে, এটা দুটো হিট রিজার্ভার আছে, এটাকে আমরা এরকম ভাবে দেখি হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচারটা T2 ধরা হয়, লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচারটা T1 ধরা হচ্ছে, এখানে একটা রিভার্সেবল ইঞ্জিন কানেক্টেড ছিল, এখানে একটা রিভার্সেবল ইঞ্জিন ধরো কানেক্টেড আছে, যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 হিট নেয়, লো টেম্পারেচার রিজার্ভার Q1 হিট ছেড়ে দেয়, মাঝে একটা ওয়ার্ক করে, সেটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q1। আচ্ছা, এবারে যদি ইঞ্জিনটা রিভার্সেবল ইঞ্জিন নেয়, ফর রিভার্সেবল ইঞ্জিন মানে নন নেসেসারিলি কার্নো ইঞ্জিন, যে কোনো রিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সিগুলো সমান হবে। ফর রিভার্সেবল ইঞ্জিন ইটাটা সেটা হচ্ছে তোমার এইভাবে লিখতে হয়, যে Q2 মাইনাস Q1 বাই Q2, মানে নেট ওয়ার্ক ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব, সেটা কত হয় না 1 মাইনাস T1 বাই T2 হয়। এটা হচ্ছে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা এটা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এটা সেই 1 মাইনাস Q1 বাই Q2 ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2, এটা হলো। আচ্ছা, এবারে তুমি 1 বাদ দিয়ে দাও, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, তার মানে এটা দাঁড়াচ্ছে এইভাবে যদি তুমি দেখো যে Q2 বাই T2 ইকুয়াল টু Q1 বাই T1, মানে Q2টা এদিকে চলে গেল, T1 মানে 1 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, Q2 বাই T2 ইকুয়াল টু Q1 বাই T1 এটা। বা এখান থেকে দেখো খেয়াল করে, যে যদি তুমি ইঞ্জিনের রেসপেক্টে দেখো, Q2 হিটটা হচ্ছে অ্যাবজর্ব করা হচ্ছে, সেখানে সেটা পজিটিভ, আর Q1 হিটটা যে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা নেগেটিভ, সেখানে অ্যাবসলিউট সাইন মানে মড থেকে যদি অ্যাবসলিউট সাইনটা তুমি বসাও, Q2 বাই T2 দিস শুড বি ইকুয়াল টু মাইনাস Q1 বাই Q1। কারণটা হচ্ছে কি দেখো, মানে বেসিক্যালি মানে Q2টা সেটা হচ্ছে হিট অ্যাবজর্ব, হুইচ ইজ টেকেন অ্যাজ পজিটিভ, হিট অ্যাবজর্ব করলে সেটাকে পজিটিভ ধরতে হয়। আর Q1টা কি হচ্ছে, হিট রিলিজড হচ্ছে, রিলিজড মানে বাই দ্য ইঞ্জিন আর কি, হুইচ ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। সেখানে আমি Q1 মড অফ Q1টাকে মাইনাস Q1 লিখলাম, কিন্তু Q2টাকে জাস্ট সিম্পলি Q2 লিখলাম। এটা একদিকে চলে কি দাঁড়াচ্ছে দেখো, দেখো এই যে Q2 বাই T2 প্লাস Q1 বাই T1 দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তুমি এরকম একটা রিলেশন পেলে, Q2 বাই T2 প্লাস Q1 বাই T1 ইকুয়াল টু তোমার 0 হয়ে যাচ্ছে এটা। তো এরকম একটা রিলেশন পাওয়া গেল, Q2 বাই T2 প্লাস Q1 বাই T1 ইকুয়াল টু 0, যখন তুমি অ্যাবসলিউট সাইন অফ দ্য হিট তুমি কনসিডার করছো। তাকে এই জায়গাটা কি কারো অসুবিধা আছে, যা করেছি সেটা কোনো প্রবলেম আছে? ঠিক আছে, কি বুঝতে পারছো না পারোনি? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাচ্চা কাচ্চাগুলো আগে বেশি করে বলো, যে তোমার কোনো প্রবলেম হলেই বলবে। হ্যাঁ, আজকে আজকে ক্লাসটা বেশ কনসেপচুয়ালি বেশ স্ট্রং ওয়ে ক্লাস, কিন্তু এটা বেশ রিজিড ক্লাস, একটুখানি ভালো করে বুঝে 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 জিনিসগুলোকে করতে হবে। ঠিক আছে, আর এবারে দেখো নেক্সট। আচ্ছা, আমি এখানে দুটো হিট রিজার্ভারের মধ্যে একটা ইঞ্জিন কানেক্ট করেছিলাম, তাই তো? তাহলে একটা ইঞ্জিন যখন কানেক্ট করছি, তাহলে তুমি দেখতে পাচ্ছ Q1 বা Q2 বাই T2 প্লাস Q1 বাই T1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, যে দুটো ইঞ্জিনকে সিরিজে কানেক্ট করছি।
টু রিভার্সেবল ইঞ্জিন, এখানে সব রিভার্সেবল ইঞ্জিন। Two reversible engines are connected in সিরিজ। আচ্ছা, সিরিজে কানেক্টেড হওয়া মানে ব্যাপারটা কিরকম জানো তো, যে আলটিমেটলি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট নেবে, আর আলটিমেট ফাইনালি লো টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট ছাড়বে সেইটা পুরো ফিক্স থাকবে, কিন্তু মাঝে তুমি একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচারের হিট রিজার্ভার তুমি এখানে কালেক্ট করে ফেললে। এক সেকেন্ড দাঁড়াতে, একটুখানি ধরো তো, একটুখানি ধরো। এত ডিস্টারবেন্স হচ্ছে না, কি বলবো। হ্যাঁ, এই যে দুটো হিট রিজার্ভার আগে যা ছিল সেই দুটো যেমন আছে আছে, মাঝে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার হিট রিজার্ভার তুমি জাস্ট কানেক্ট করছো। ধরো এরকম ভাবে ব্যাপারটাকে ভাবছি আমি, ধরো এটাকে জাস্ট হাই টেম্পারেচার লো টেম্পারেচার না বলে ধরো হিট রিজার্ভার 1 এটা, হিট রিজার্ভার 2 এটা, হিট রিজার্ভার ধরো 3 এটা। আচ্ছা, এর টেম্পারেচারটা ফাইনালি T2 যেমন ছিল T2 রাখলাম, এর টেম্পারেচারটা যেমন T1 ছিল T1 রাখলাম, মাঝে একটা টেম্পারেচার লিখলাম T প্রাইম। এখানে তো যেটা না লিখলেও এটা পরিষ্কার যে T2টা গ্রেটার দ্যান T1, কারণ এটা হাই টেম্পারেচার হিসেবে লো টেম্পারেচার হিসেবে এটা বলা থাকছে। আর এখানে যদি একটা ইঞ্জিন কানেক্ট করতে হয় তাহলে এখানে T2টা গ্রেটার দ্যান T প্রাইম গ্রেটার দ্যান T1, এইটা। আচ্ছা, এবারে এইখানে একটা তুমি রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করছো E1, এইখানে আর একটা রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করছো E2। এইখানে কি করছে না, এখান থেকে Q2 অ্যামাউন্টে হিট নেওয়া হচ্ছে, এইখানে ধরে নাও Q প্রাইম অ্যামাউন্টে হিট ছাড়ছে, এখানে এই এক্স্যাক্টলি সেই হিটটাই নিয়ে নেওয়া হলো করে ফাইনালি কিন্তু সে Q1ই ছাড়া হলো। এখানে যে ওয়ার্কটাকে করলো W1 যদি তুমি বলো, সেটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q প্রাইম। এখানে যে ওয়ার্কটা ছাড়লো মানে ওয়ার্কটা প্রডিউস করলো সেটা Q2 Q প্রাইম মাইনাস Q1, এটা হলো তোমার Q প্রাইম মাইনাস Q1 এটা। তাহলে এই ইঞ্জিনকে সিরিজে কানেক্ট করা মানে হচ্ছে এরকম সিচুয়েশন যে ওই প্রথম থেকে যতখানি হিট নেওয়া হচ্ছে এখানে কিন্তু এক্স্যাক্টলি তোমাকে ঠিক ততখানি হিটই ছাড়তে হবে। আর মানে মানে আমি বলছি যে মানে এফেক্টিভলি একটা ইঞ্জিন যদি তুমি কানেক্ট করতে, সে হাই টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট নিচ্ছে আর লো টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট ছাড়ছে, হ্যাঁ, এটা তোমার রাখতে হচ্ছে, মাথায় রাখতে হচ্ছে। এবার মাঝে যদি আরো কোনো হিট রিজার্ভার দিয়ে তুমি এই ওভারঅল কাজটা দুটো স্টেপে করো তাহলে কিন্তু এইটাকে তোমার মাথায় রাখতে হচ্ছে। হলো। আচ্ছা, এবারে দেখো যে ফর ইঞ্জিন 1 ফর U1 তুমি কি লিখতে পারো ইউ মানে আগেরটার সঙ্গে সিমিলারিটি টেনে যদি তুমি লেখো তাহলে Q2/T2 প্লাস Q প্রাইম/T প্রাইম, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে একদম এর সঙ্গে এটা যেটা করেছি একদম একই রকম তো সিচুয়েশন। কারণ এখানে তোমার Q2 হিট গেছে, তার টেম্পারেচার T2, এখানে Q প্রাইম অ্যামাউন্টের হিট গেছে, তার টেম্পারেচার T1, সেখানে এইটা ইকুয়াল টু 0 হবে। আর ফর ইঞ্জিন E2 সেটা কি লিখতে পারবে তুমি Q প্রাইম/T প্রাইম প্লাস Q1/Q1, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 এটা। এবারে দেখো যদি তুমি এইটাকে মানে এই যে প্রথমটার জন্য মানে একটা ইঞ্জিন কানেক্টেড থাকবে, যেটাই যে রিলেশনটা তুমি পাচ্ছ, এই যে রিলেশনটা,
এবারে পরেরটার ক্ষেত্রে ফার্স্ট ইঞ্জিনের জন্য এরকম রিলেশনটা আমি লিখলাম, সেকেন্ড ইঞ্জিনের জন্য এই রিলেশনটাকে লিখলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে তো জিরো, রাইট হ্যান্ড সাইডে তো জিরো, তার মানে পরিষ্কার দেখো যে ক্লিয়ারলি এদেরকে যোগ করে দাও তুমি কিউ টু বাই টি টু প্লাস কিউ প্রাইম বাই টি প্রাইম প্লাস কিউ প্রাইম বাই টি প্রাইম প্লাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান, এটা ইকুয়াল টু তোমার জিরো হয়ে যাচ্ছে এটা। আর এবারে কেউ ভাবতে পারে যে মানে এটা এরকম ভাবে করা হচ্ছে, তাহলে এটা তো মানে আগে তো কিউ টু বাই টি টু প্লাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান জিরো ছিল, তাহলে এখানে আরো দুটো অ্যাডিশনাল টার্ম জুড়লো, জোড়ার পরে এটা জিরো থাকছে কি করে? না, জোড়ার পরেও এটা থাকছে, তার কারণটা কিছুই না, তার কারণটা হচ্ছে যে তুমি দেখো যে এক্ষেত্রে এই যে আমি যে মানে যদি অ্যাবসলিউট সাইন এটা তুমি কনসিডার করে দেখো, তাহলে এই কিউ প্রাইম আর এখানে কিউ প্রাইম এরা হচ্ছে এই প্রথমটার ক্ষেত্রে কতখানি হিট ছাড়া হচ্ছে, আর এইখানে যে কিউ প্রাইমটা সেটা হচ্ছে পরেরটা মানে প্রথম মানে এই যে প্রথম ইঞ্জিনের জন্য কিউ প্রাইমটা হচ্ছে যে কতখানি হিট হাই টেম্পারেচার এলো, আর সেকেন্ডটার জন্য কিউ প্রাইমটা হচ্ছে কতখানি হিট হচ্ছে এই ইন্টারমিডিয়েট টেম্পারেচার রিজার্ভার থেকে তোমার জাস্ট বেরিয়ে গেল। তার মানে বেসিক্যালি কিন্তু এটা অপোজিট ইন সাইন। হ্যাঁ, মানে এই যে কিউ প্রাইম আর এখানে কিউ প্রাইম, এটা দুটো আলাদা সাইকেলের জন্য আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে তোমার, দুটো আলাদা সাইকেলের জন্য বলে এটা কিন্তু বেসিক্যালি তোমার এটা যদি একই রকমের দেখতে লাগছে যে এখানে যতখানি হিট নিয়েছিল এখান থেকে মানে এখানে যতখানি হিট ঢুকেছে এখান থেকে যে ততখানি হিট বেরিয়ে গেছে, কিন্তু এই দুটো অ্যাকচুয়ালি তোমার সমান আর কি, সমান বলে কিন্তু অপোজিট ইন সাইন, একজন অ্যাবজর্ব করছে একজন এমিট করছে, তাহলে এই যে কিউ প্রাইম একটার যা সাইন হবে অন্যটার জাস্ট অপোজিট সাইন হবে বলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, করে গিয়ে তুমি জাস্ট যেখানে দুটো যেখানে তোমার দুটো টার্ম ছিল এখন কিন্তু তোমার চারটে টার্ম হয়ে গেছে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে যে আমি এই রকম করে যদি তোমার অনেকগুলো হিট ইন্টারমিডিয়েট টেম্পারেচার হিট রিজার্ভার আমি কানেক্ট করতাম, তাহলে তাহলে এবার এখান থেকে আমি এগোচ্ছি যে ইফ উই টেক finite but large number of heat reservoirs and connect reversible heat engines in series, then you can write কি এইটাকে তুমি এইভাবে লিখতে পারো সামেশন ওভার আই কিউ আই বাই টি আই ইকুয়াল টু জিরো। তখন দুটো টার্ম থেকে চারটে টার্ম হলো। এবার তুমি যদি আর একটা হিট রিজার্ভার কানেক্ট করে আর একটা ইঞ্জিন তুমি কানেক্ট করতে তোমার ছটা টার্ম আসতো, যদি আর একটা হিট রিজার্ভার কানেক্ট করে আর একটা ইঞ্জিন তুমি দিলে তাহলে আটটা টার্ম থাকতো। তাহলে এরকম করে তুমি যদি মানে ফাইনাইট বা লার্জ নাম্বার অফ হিট রিজার্ভার তুমি কানেক্ট করো, তাহলে এই যে ইকুয়েশনগুলোকে এই যে ধরো এই যে ইকুয়েশনটা তুমি পেলে, আগেরটা ছিল দুটো টার্ম তার যোগফলটা জিরো ছিল, এখন হচ্ছে চারটে টার্ম তার যোগফলটা জিরো, তাহলে এইরকম করে তুমি ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ যদি ওরকম হিট রিজার্ভার নিয়ে তার মাঝে তুমি ইঞ্জিনগুলোকে সিরিজে কানেক্ট করো, তাহলে তুমি এরকম একটা পাবে সামেশন অফ আই কিউ আই টি আই ইকুয়াল টু জিরো। এটা আচ্ছা, এবারে তুমি এই ফাইনাইট বাট লার্জ নাম্বার না করে তাহলে ইনফাইনাইট নাম্বার অফ হিট রিজার্ভার তুমি কানেক্ট করছো। নেক্সট হচ্ছে নাও ইফ উই কনসিডার infinite number of heat reservoirs and connect infinite number of reversible heat engines in series, এটা তাহলে আমি কি পাবো?
পাবো দেখো এই সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সেবল বাই টি দিস ইজ অ্যাকচুয়ালি জিরো হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে হিট চেঞ্জটা তুমি দেখছো সেটা যদি তোমার হয় মানে যেটাকে বলা হয় অনেকগুলো তুমি স্টেপস মানে যখন কি বলবো মানে একটা ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে করছো, তখন যে হিটের চেঞ্জটা হবে সেই হিটের চেঞ্জটা খুব অল্প পরিমাণ হবে। সেই ইনফাইনাইটেস মানে হিটের চেঞ্জটাকে তুমি যে ডি কাট কিউ বললে, এবং এই পুরো প্রসেসটা রিভার্সেবল প্রসেস, মানে যে সাইকেল ডাইকেলগুলো কনসিডার করা হচ্ছে সব কিছু রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে করা হচ্ছে আর কি। রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে করলে তোমার এটা ডি কাট কিউ রিভার্সেবল হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে হাই টেম্পারেচার গিয়ে টি টু আর লো টেম্পারেচার গিয়ে হচ্ছে টি ওয়ান। এর মাঝে করে তুমি ইনফাইনাইট হিট রিজার্ভার কানেক্ট করো যাদের টেম্পারেচার টি টু এবং টি ওয়ানের মধ্যে থাকবে, তাহলে পাশাপাশি দুটো হিট রিজার্ভারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা কি হবে? নেগলিজিবলি স্মল হবে। মানে ধরো আমি বলছি যে এই এই টি টুটা টি ওয়ানের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ধরো 10 ডিগ্রি। এবার এর মধ্যে ধরো আমি 1000টা যদি হিট রিজার্ভার কানেক্ট করি, ধরে নাও একই রকম টেম্পারেচার ডিফারেন্স গুলো আছে, তার মানে কি পাশাপাশি দুটো হিট রিজার্ভারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা কত? 0.1। হাজারের মধ্যে যদি 1,00,000 টাকা করি, তাহলে আরো পাশাপাশি দুটো লেভেলের মধ্যে দুটো হিট রিজার্ভারের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? আরো আরো কম হয়ে যাচ্ছে। সেই জন্য তুমি এখানে লিখতে পারো জাস্ট একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এভাবে তুমি লিখতে পারছো। মানে যেটা দাঁড়াচ্ছে যে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সিবল বাই কিউ দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এইটা তুমি পেলে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ হিট রিজার্ভার যদি কানেক্ট করতে এবং তাদের মধ্যে ইনফাইনাইট হিট ইনফাইনাইট রিভার্সিবল হিট ইঞ্জিন যদি তুমি কানেক্ট করো, তাহলে তুমি ফাইনালি লিখতে পারছো সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে কিরকম দেখো যে এই যে তুমি মানে এই যে এখান থেকে যে তুমি অল রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা যে সবসময় তুমি এটা লিখতে পারছো, এটা কোথা থেকে পেলে? এটা পেলে হচ্ছে ফ্রম কার্নোস থিওরেম। অল রিভার্সিবল ইঞ্জিন আর ইকুয়ালি এফিসিয়েন্ট, সেই জায়গা থেকে আমি স্টার্ট করেছি। সেই জন্য এই রিলেশনটা যেহেতু মানে এইখান থেকে যে গল্পটা স্টার্ট হচ্ছে, এটা যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রেই কিন্তু সত্যি, তাহলে এটাকে এটা পেয়েছি যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রেও সত্যি। আর এবারে ব্যাপারটা দেখো যে একটা কোয়ান্টিটি ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, সেটা যদি তোমার একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে 0 হয় যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, তার মানে পরিষ্কার হচ্ছে যে এই ডি কাট কিউ রিভার্সিবল বাই টি এইটা এইটা মাস্ট হবে স্পেশাল ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এইটা তার মানে তুমি জাস্ট এইরকম করে ভাবো, আমি বললাম লেট আস রাইট ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, এটাকে ধরো আমি এরকম একটা নাম দিলাম, ডিএস দিলাম, such that cyclic integral of ds equal to 0, cyclic integral of ds equal to 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে ক্লিয়ারলি s behaves as a state property। আমি একটা ডিফারেন্সিয়াল হিট চেঞ্জ একটা রিভার্সিবল প্রসেসে ডিভাইড বাই টেম্পারেচারকে যে ডিএস নাম দিই, তা সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সিবল বাই টি সেটা হয়ে যাচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু 0। এবার স্টেট ফাংশন হলেই তো সাইক্লিক প্রসেসে তার চেঞ্জটা 0 হয়। তার মানে এখানে এস বিহেভ এজ এ স্টেট প্রপার্টি। তার মানে এটা দাঁড়াচ্ছে কি? তাহলে বাই ডেফিনেশন ডিএসটা হয়ে যাচ্ছে তোমার ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, বা ফাইনাইট চেঞ্জ হলে ডেল্টা এস হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এই হচ্ছে এন্ট্রপি চেঞ্জের তোমার ডেফিনেশন হলো। দেখো তাহলে আমি যেটা বুঝলাম কি না, বুঝলাম হচ্ছে যে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সিবল বাই টিটা এটা 0 হচ্ছে যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। তাহলে যদি যে কোনো রিভার্সিবল প্রসেস, যেমন আমি যখন জুল থমসন এক্সপেরিমেন্ট পড়িয়েছিলাম সেখানে বলেছেন ইউ প্লাস পিভি এইটা কনস্ট্যান্ট থাকছে ওই টাইপের যে কোনো প্রসেসের ক্ষেত্রে, তার মানে ইউ প্লাস পিভির একটা আলাদা স্পেশাল সিগনিফিকেন্স থাকবে। তো সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ রিভার্সিবল বাই টি এটা যখন 0 হচ্ছে যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, যে কোনো রিভার্সিবল প্রসেসটা কেন এখানে বললাম, এটা কিন্তু শুধুমাত্র কার্নো সাইকেলের জন্য সত্যি না, এটা কিন্তু কার্নোস থিওরেম আছে। কার্নোস থিওরেম তোমায় বলে যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি। এটা তো সেখান থেকে তুমি কি পাচ্ছ
যে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট করে রিভার্সেবল বাই টিটা জিরো হচ্ছে, এটা যে কোনো রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে। এবারে যখনই সাইক্লিক ইন্টিগ্রাল সামথিং জিরো হয়, তাহলে এই যে সামথিংটা সেটা একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে একটা স্টেট ফাংশন। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে সেটা। হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর সেটা একটা স্টেট ফাংশনের মতো বিহেভ করে, তখন আমি তার একটা আলাদা নাম দিলাম, ধরে নাম ওটাকে আমি মানে আলাদা সিম্বল দিলাম, ধরে না এটাকে আমি ডিএস বলছি। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াচ্ছে এখান থেকে সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু জিরো, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস, সাইক্লিক ইন্টিগ্রাল ডিজেড যদি জিরো বলে, তাহলে যেটা একটা স্টেট প্রপার্টি হয় তো, আর ডিজেডটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। তার মানে ক্লিয়ারলি এস বিহেভ অ্যাজ এ স্টেট প্রপার্টি, অ্যান্ড তুমি এইভাবে বলতে পারো ডিএস বিহেভস অ্যাজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, অ্যাজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এইটা তারপরে দেখো এইটা হচ্ছে বাই ডেফিনেশন হয়ে যায়। এবারে এই যে এসটাকে বলা হবে, এস ইজ কল এনট্রপি ফাংশন। এটা এসটাকে বলা হচ্ছে এনট্রপি ফাংশন বলা হচ্ছে, কারণ ইন্টারনাল এনার্জি ফার্স্ট ল থেকে পাওয়া যাচ্ছে, এখানে এনট্রপিটা হচ্ছে মানে এখানে পাওয়া যাচ্ছে, তার মানে এনট্রপিক চেঞ্জটা হচ্ছে কোন একটা রিভার্সেবল প্রসেসে হিট চেঞ্জ বাই টেম্পারেচার। এসটাকে বলা হচ্ছে এনট্রপি ফাংশন। তাহলে দেখো এই এনট্রপি কনসেপ্টটা কিরকম ভাবে ন্যাচারালি ইন্ট্রোডিউস হলো তোমার এই কার্নোস থিওরেম থেকে, সেটা দেখো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা বলো। ঠিক আছে, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, না 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 না, একদমই তাই তো, তাই তো, সেটাই তো ব্যাপার, মানে যে মানে এই যে এইটা যদি সত্যি হয়, কিউ টু বাই টি টু প্লাস কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু জিরো, এবারে না লিখলে তো অবশ্যই, তো না লিখতেই তুমি পারো। এবার আমি লিখছি কেন, কারণ আমি মাঝে যত বেশি হিট রিজার্ভার কানেক্ট করছি, হ্যাঁ, তত বেশি ইঞ্জিন আমি কানেক্ট করতে পারছি, তাহলে প্রত্যেকটার জন্য তোমার দুটো টার্মের যোগফল জিরো হবে। এবারে যদি এমন হয় যে দুটো হিট রিজার্ভারের মধ্যে আমি অনেক ইঞ্জিন অনেক হিট রিজার্ভার কানেক্ট, তাহলে অনেক টার্মস পাবো। তাহলে এবারে আমি জাস্ট যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে সাইক্লিক ইন্টিগ্রাল এই যে ব্যাপারটা কেন এলো, প্রথম কথা হচ্ছে মানে এই যে ডিফারেন্সিয়াল ফর্মে আমি লিখতে পারছি, কারণ ডিফারেন্সিয়াল ফর্মে কখন লিখতে পারা যায়, সামেশন থেকে ডিফারেন্সিয়াল ফর্মে তুমি তো প্রথম যেটা পেয়েছিলে এখানে শুধু দুটো টার্মের যোগফলটা জিরো পেলে, সেখান থেকে আমাকে যদি ওরকম একটা সাইক্লিক ইন্টিগ্রাল পার্টটাকে নিতে হয়, প্রথম কথা যেটা এটা রিভার্সেবল সাইক্লিক প্রসেস, তার জন্য কিউ টু বাই টি টু প্লাস কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু জিরো। এবারে আমাকে যদি এরকম একটা সাইক্লিক ইন্টিগ্রাল ফর্মে লিখতে হয়, তাহলে আমার কি করতে হবে, যেটা হয় যে সামেশনটা ওরকম ইন্টিগ্রেশনে কনভার্টেড হয়ে যায় যখন তোমার ছোট 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 করে ইনফাইনাইট টার্মসের তুমি যোগফলটাকে করবে। তাই ইনফাইনাইট টার্মসের নোশনটাকে আনার জন্যই হচ্ছে মাঝে ওই ইন্টারমিডিয়েট হিট রিজার্ভার হিট ইন্টারমিডিয়েট টেম্পারেচারের হিট রিজার্ভার কানেক্ট করে সেখানে ইঞ্জিনগুলোকে জাস্ট কানেক্ট করা হচ্ছে। ঠিক আছে, জাস্ট এই 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 যে ডিফারেন্সিয়াল ফর্মটাকে আনা এবং ইন্টিগ্রাল ফর্মটাকে আনার জন্য, আর কিছু না। বুঝতে পারছো? সাইক্লিক কারণ প্রসেসটা সাইক্লিক প্রসেস, কারণ এখানে এই তো এটা তো একটা মেশিন বা ইঞ্জিন নিয়ে কাজকর্ম চলছে, মেশিন বা ইঞ্জিনের জন্য কি হচ্ছে পুরো প্রসেসটা সাইক্লিক্যালি ঘটে। মানে এটা তো আমি যা কিছু করলাম এই যে কিউ টু বাই টি টু প্লাস কিউ ওয়ান বাই টি ওয়ান, এটা কার জন্য করে, ধরো তুমি একবার এক্সাম্পল প্রেশার ক্ষেত্রে কার্নো সাইকেলের জন্য যদি বলো, ওটা একটা সাইক্লিক প্রসেস না। আর একটা মেশিন বা ইঞ্জিন সবসময় একটা সাইকেলে কাজ করবে, সাইকেলে কাজ করবে বলে এটাকে এই সাইক্লিক ইন্টিগ্রেট করা হচ্ছে সাইক্লিক প্রসেস বলে। ঠিক আছে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে রিভার্সেবল, কারণ প্রথম যে ইকুয়ালিটি সাইনটা লিখেছে এটা রিভার্সেবল বলেই শুধুমাত্র সত্যি এটা। আর সেকেন্ডলি হচ্ছে এটা সাইক্লিক প্রসেস, কারণ একটা ইঞ্জিন সবসময় সাইকেলে কাজ করে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো ভালো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তুমি। এক সেকেন্ড একটু দাঁড়াও।
1 মিনিট। আচ্ছা, 1 মিনিট একটুখানি দাঁড়াও। আচ্ছা, আগে আমি এই পরপর করে তোমায় দেখাই। দেখো। আচ্ছা, এবারে নেক্সট যে কাজটা আমি করছি, আমি একটুখানি কপি পেস্ট করলাম। আচ্ছা, নেক্সট ধরো তুমি যে কাজটাকে করবে সেটা হচ্ছে ক্রসিয়াস ইনইকুয়ালিটি। আচ্ছা, যখন তোমার এই দুটো হিট রিজার্ভারের মধ্যে একটা রিভার্সেবল হিট ইঞ্জিন তুমি কানেক্ট করলে, তখন তুমি এই Q2/T2 + Q1/T1 = 0 পেয়েছিলে, এবং সেটা কার্নোসের যে ফার্স্ট থিওরেম সেখান থেকে তুমি লিখতে পেরেছিলে। আচ্ছা, এবারে ধরো যদি এই যে ইঞ্জিনটা কানেক্ট করা হচ্ছে সেই ইঞ্জিনটা রিভার্সেবল ইঞ্জিন না হয়, যদি ইরিভার্সেবল ইঞ্জিন হতো তাহলে কি হতো? তাহলে এই যেখানে রিভার্সেবল ইঞ্জিন ছিল তার জন্য যদি আমি ফর ইরিভার্সেবল ইঞ্জিন বলি, তাহলে ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা কি হয়? Q2 - Q1/Q2 সেটা সার্টেনলি লেস দ্যান 1 - Q1/T2 হবে। আর আমি এখানে একটুখানি বলে নিই যে এই যে তোমার কার্নোস থিওরেম আছে, ধরো কার্নোস সেকেন্ড থিওরেম, যেটা কি বলে না, ইফ দ্য ইঞ্জিনস আর কানেক্টেড টু shown pair of heat reservoir, then কি হবে? Then reversible engines are less efficient than reversible one। তার মানে ইটা ইরিভার্সিবলটা লেস দ্যান ইটা রিভার্সিবল, এইটা ঠিক আছে। এইটা তাহলে দেখো, ইফ ইঞ্জিন আর কানেক্টেড টু সেম পেয়ার অফ হিট রিজার্ভার, তখন ইরিভার্সিবল ইঞ্জিন এফিসিয়েন্ট রিভার্সিবল ইঞ্জিনের থেকে কম হয়। আচ্ছা, এবারে ফর রিভার্সিবল ইঞ্জিন কি হয়? ইটা রিভার্সিবলটা হচ্ছে 1 - Q1/T2 হয়, এটা। তাহলে যেহেতু ইরিভার্সিবল ইঞ্জিন এফিসিয়েন্সি রিভার্সিবলের থেকে কম, তাহলে ফর ইরিভার্সিবল ইঞ্জিন তুমি কি লিখতে পারবে? এটা ইরিভার্সিবল, যেটা Q2 - Q1/T1 সেটা লেস দ্যান 1 - Q1/T2 হবে। আর যে কোনো ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটা তুমি তো Q2 - Q1/Q2 অর্থাৎ নেট ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব তুমি লিখতে পারো। এইটার এফিসিয়েন্সি কিন্তু রিভার্সিবলের থেকে কম হয়, কিন্তু রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি তো সবসময় 1 - Q1/T2, তাহলে এটা হয়ে যাবে লেস দ্যান 1 - Q1/T2। আচ্ছা, এবারে দেখো, এবারে এটা তুমি 1 - Q1/Q2 এইটা হয়ে যাচ্ছে কত? এটা তো লেস দেন 1 - Q1/T2, এটা। আচ্ছা, এবারে এখানে খেয়াল করো, 1 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে কি হচ্ছে? এখানে তুমি যদি লেখো সেইভাবে, মানে Q1/T1 এইটা, মানে Q2/T2 টা, মানে মানে এটা এটা খেয়াল করো যে অনেকগুলো ব্যাপার আছে এখানে, স্টেপগুলো দেখো। প্রথমে হচ্ছে 1 তুমি বাদ দিলে, এইভাবে খেয়াল করো, 1 বাদ দিলে, তো 1 বাদ দিলে এখানে মাইনাস Q1/Q2 ইকুয়াল টু লেস দ্যান মাইনাস Q1/T2 হচ্ছে। মাইনাসটাকে হটালে কি হবে? Q1/Q2 টা গ্রেটার দ্যান Q1/T2 হবে। এটা বুঝতে পারলে? দেখো, এটা তো ইকুয়াল টু সাইন হলে তুমি তো মাইনাস মাইনাস বাদ বাদ দিয়ে দিতে পারতে, কিন্তু এখানে লেস দ্যান সাইন আছে, ইনইকুয়ালিটি আছে, তাহলে 1 বাদ গেল। আচ্ছা, এবারে তাহলে মাইনাস Q1/T2 লেস দ্যান মাইনাস Q1/T2 হলো। এবারে মাইনাসটাকে যখন তুমি হটাবে তখন লেস দ্যান সাইনটা গ্রেটার দ্যান হয়ে গেল, Q1/Q2 গ্রেটার দ্যান T1/T2 হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে যদি Q2 টা এদিকে পাঠিয়ে দাও, তাহলে Q1/T1 টা এইটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান হচ্ছে দেন Q2/T2। মানে আমি জাস্ট এখানে Q2 টা এখানে পাঠিয়ে দিচ্ছি, T1 টা এখানে নিয়ে চলে আসে, তাহলে Q1/T1 টা গ্রেটার দ্যান Q2/T2। এখানে তাই লিখেছি যে Q1/T1 টা এটা গ্রেটার দ্যান Q2/T2, বা Q2/T2 টা লেস দ্যান Q1/T1 হচ্ছে, এটা।
ঠিক আছে, হলো। আচ্ছা এবারে দেখো, এইটাকে যদি বাঁদিকে তুমি নিয়ে চলে এসো, এইটাকে মানে আমি আরেক লাইন লিখে দিই এখানে, যদি তুমি এটাকে, আচ্ছা আমি এইখানে করি, এখানে করে দিই। আচ্ছা মডটা লিখে রাখছে কিউ টু বাই টি টু মাইনাস, এটা এদিকে নিয়ে চলে গেলে মাইনাস কিউ ওয়ান বাই টি ওয়ান, এটা কত হচ্ছে, লেস দ্যান জিরো হচ্ছে এটা। আচ্ছা এবারে দেখো কিউ টুটা কিউ টু আর কিউ ওয়ানটা হচ্ছে মড অফ কিউ ওয়ানটা হচ্ছে মাইনাস অফ কিউ ওয়ান, কারণ এই যে হিট রিলিজ হচ্ছে যেহেতু এটা, তাহলে এইটা তোমার কি হয়ে গেল, লেস দ্যান জিরো হয়ে গেল। তাহলে দেখো যেটা আগে ইকুয়াল টু জিরো ছিল, এখন জিনিসটা তোমার লেস দ্যান জিরোতে তোমার দাঁড়াচ্ছে। তাহলে দেখো তো এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা হলো কিনা, মানে আগের থেকে এটা ইকুয়াল টু ছিল, কিন্তু যদি ইঞ্জিনটা রিভার্সেবল না হয় ইরিভার্সেবল হয়ে যেত, এই যে ইঞ্জিনটা যদি ইরিভার্সেবল হয়ে যেত, তাহলে কার্নোস থিওরেম তোমায় বলে দিচ্ছে কিউ টু বাই টি টু প্লাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান হচ্ছে লেস দ্যান জিরো। এটা কি কারো অসুবিধা হলো বুঝতে? ঠিক আছে, এই তো। আচ্ছা এবারে দেখো, এবারে তুমি যেটা করছো যে তুমি এই দুটো ইরিভার্সেবল ইঞ্জিন আর কানেক্টেড ইন সিরিজ, দুটো ইরিভার্সেবল ইঞ্জিন যখন তুমি সিরিজে কানেক্ট করছো, তখন এই প্রথমটার জন্য এই যে সাইনগুলো, এক মিনিট, এক মিনিট, আচ্ছা এবারে দেখো এখানে কি করছি খেয়াল করো, তাহলে টু ইরিভার্সেবল ইঞ্জিন কানেক্টেড ইন সিরিজ, তাহলে এই যে হাই টেম্পারেচারে যে আবার টি টু আর লো টেম্পারেচারে আবার টি ওয়ান ছিল, তার মাঝে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচারের হিট রিজার্ভার তুমি কানেক্ট করেছো। এখানে ই ওয়ানটা ইরিভার্সেবল ইঞ্জিন, ই টুটা ইরিভার্সেবল ইঞ্জিন, সেখানে বলেছি টু ইরিভার্সেবল ইঞ্জিন তার কানেক্টেড সিরিজ যদি হয়, তাহলে এটা লেস দ্যান জিরো হচ্ছে, এটা লেস দ্যান জিরো হচ্ছে একদম। এই জায়গা থেকে এটা কিন্তু লেস দ্যান জিরো, এটা লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো, এই দুটোকে যোগ করলে এটা লেস দ্যান জিরো হচ্ছে। তার মানে কি, ইফ উই টেক ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ হিট রিজার্ভার হ্যাভ কানেক্টেড irreversible heat engines in series, then we can write কি, summation over I qi ti টা এখন less than 0 হচ্ছে এটা। Now if we consider infinite number of heat reservoirs and connect infinite number of irreversible heat engine in series, তখন কি হবে, তখন যেটা দাঁড়াবে দেখো এখানে তোমার, সরি এক সেকেন্ড, আসলে বেশি লিখলাম না কারণ অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল আর কি, এগুলো তখন আর দরকার নেই, তো এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টিটা তখন কি হয়ে যাবে, লেস দ্যান জিরো হচ্ছে। তো দেখো তাহলে রিভার্সেবল ইঞ্জিনে যেগুলো ইকুয়াল টু ছিল, এটা ইরিভার্সেবল ইঞ্জিন যদি তুমি কানেক্ট করো, তাহলে কার্নো ইঞ্জিন কার্নো সাইকেল তোমায় বলে দিচ্ছে এটা আস্তে 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 লেস দ্যান জিরো হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, হলো। তাহলে খেয়াল করে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে, হ্যালো, এ পর্যন্ত বুঝতে পেরেছো, কারো অসুবিধা হয়েছে? ঠিক আছে তো, আচ্ছা দেখো, তাহলে যেটা হচ্ছে যে তোমার কি দাঁড়ালো তাহলে, ফর রিভার্সেবল ইঞ্জিন সাইক্লিক ইন্টিগ্রাল ডি ক্যাট কিউ রিভার্সেবল বাই টি, এইটা হচ্ছে তোমার ইকুয়াল টু জিরো হচ্ছে ফর ইরিভার্সেবল ইঞ্জিন সাইক্লিক ইন্টিগ্রাল ডি ক্যাট কিউ ইরিভার্সেবল বাই টি
লেস দ্যান 0 হচ্ছে, কম্বাইনিং দিস টু কি হবে, কম্বাইনিং দিস টু ইকুয়েশন সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ বাই থিটা লেস ইকুয়াল টু তোমার 0 হলো, যেখানে ইকুয়াল টু সাইন ইজ ফর reversible process আর less than sign is for irreversible process। তাহলে আমি রিভার্সেবলের জন্য সাইক্লিক ইন্টিগ্রাল আর ডি কাট কিউ রিভার্সেবল বাই থিটা আমি 0 পেয়েছিলাম, ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ ইরিভার্সেবল বাই থিটা লেস দ্যান 0 পেয়েছি। এই দুটোকে তুমি একসাথে করো, তাহলে এখানে সাফিক্সে রিভার্সেবল বা ইরিভার্সেবল তুমি কিছু লিখলেন না, সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ বাই টি লেস ইকুয়াল টু 0 করলে এখানে ইকুয়াল টু সাইনটা হচ্ছে রিভার্সেবল প্রসেসের জন্য আর লেস দ্যান সাইনটা হচ্ছে তোমার এর জন্য ইরিভার্সেবল প্রসেসের জন্য, এটা তুমি পেয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে মানে দেখো এই যে এক্সপ্রেশনটা পেয়েছো বা এই যে এক্সপ্রেশনটা পেয়েছো এগুলোকে লোকে ক্রস ইনইকুয়ালিটি বলে, কিন্তু আমি এখনই ক্রস ইনইকুয়ালিটি নামটাকে দিচ্ছি না। দেখো তুমি এবারে নেক্সট একটা কাজ করো, কনসিডার দ্য ফলোইং ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস। মানে কিরকম, ধরো তুমি এই এ থেকে বিতে যাচ্ছ, ওভারঅল প্রসেসটা তোমার সাইক্লিক প্রসেস, কিন্তু তুমি যাওয়াটা গেল ইরিভার্সিবলি আর ফিরে এলে ধরো তোমার রিভার্সিবলি। মানে ওভারঅল সাইকেলটা কিন্তু ইরিভার্সিবল, কারণ একটা মানে তোমার রিভার্সিবল মানে হচ্ছে সবটাই রিভার্সিবল হবে, আর যদি একটা স্টেপ ইরিভার্সিবল হয়ে যায় তাহলে কিন্তু তাকে ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস বলে। তাহলে এটা একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস যেখানে ফরওয়ার্ড প্রসেসটা ইরিভার্সিবল আর ব্যাকওয়ার্ড প্রসেসটা হচ্ছে তোমার রিভার্সিবল। তার মানে ফর দিস প্রসেস সাইক্লিক ইন্টিগ্রাল যেহেতু ওভারঅল প্রসেসটা ইরিভার্সিবল প্রসেস, ডি কাট কিউ ইরিভার্সিবল বাই থিটা, এটা মাস্ট বি লেস দ্যান 0। মানে এটা তো ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস কনসিডার করা হয়, তাই ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস করে সাইক্লিকের ডি কাট কিউ ইরিভার্সিবল থিটা লেস দ্যান 0। আচ্ছা এবার দেখো এই যে টোটাল যে সাইকেলটা হয়েছে সেখানে এ থেকে বি তুমি যাচ্ছ কি করে, রিভার্সিবল প্রসেসে, প্লাস বি থেকে এ যাচ্ছ কি করে, রিভার্সিবল প্রসেসে, এটা লেস দ্যান 0 এটা। আচ্ছা এবারে দেখো তাহলে এইটা হয়ে গেল ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি প্লাস, আচ্ছা এইটা খেয়াল করে দেখো যে ডি কাট কিউ রিভার্সিবল বাই টিটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল বি থেকে এ, এটা কিন্তু ডিএস বলে, এটা লেস দ্যান 0, কারণ বাই ডেফিনেশন, কারণটা হচ্ছে অ্যাজ বাই ডেফিনেশন ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, এটা তো ডিএস লিখতে হয় বাই ডেফিনেশন। আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম যে বি টু এ ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, এই যে ডি কাট কিউ রিভার্সিবল বাই টিটাকে আমি জাস্ট ডিএস বসিয়ে দিলাম। হ্যালো এইটা, এবারে দেখো ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এটা তুমি মাইনাস এ থেকে বি ডিএস লিখতে পারো লেস দেন 0, কারণ লিমিটটা যদি জাস্ট অপোজিট করে দাও তাহলে একটা মাইনাস সাইন হয়ে যাবে তোমার, এটাকে করে দিলাম। তাহলে এখানে প্লাস বি টু এ ডিএস ছিল, তার বদলে মাইনাস এ টু বি ডিএস করে দিলাম এটা। তাহলে ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এইটা কি ডেল্টা এস এ টু বি লেস দেন 0, মানে এটা তো এসটাকে স্টেট প্রপার্টি বলেছি। তাহলে ইন্টিগ্রাল এ টু বি ডিএস মানে কি, মানে বেসিক্যালি এ টু বি এ যাওয়ার জন্য এন্ট্রপি যে ফাইনাইট চেঞ্জটা হচ্ছে সেইটা, বা এখান থেকে তুমি লিখতে পারলে ইন্টিগ্রাল এ টু বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এটা বেসিক্যালি লেস দেন ডেল্টা এস এ বি।
তাহলে ইন্টিগ্রাল এ টু বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, অর্থাৎ তোমার ধরো একটা ট্রান্সফরমেশন করছে এ থেকে বি পর্যন্ত, ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার, এই যে ইন্টিগ্রেশনটা এ টু বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এটা সবসময় এ থেকে বিতে যাওয়ার জন্য যে এন্ট্রপিক চেঞ্জ হবে তার তুলনায় তোমায় কম হবে। এটা তাহলে এই যে স্টেটমেন্টটা তুমি লিখলে এইটা, দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ Clausius inequality। আচ্ছা, দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ Clausius inequality, মানে Clausius inequality তোমাকে দেখাতে বলে তুমি এই পর্যন্ত দেখিয়ে দেবে, ঠিক আছে? এটা মানে এইটা পপুলার ফর্ম, কিন্তু আগে যে ফর্মগুলো পেয়েছিলে ইনইকুয়ালিটি গুলো, সেগুলোকেও তুমি কিন্তু বলতে পারো আর কি, যে এগুলো তোমার Clausius inequality। মানে এটা হচ্ছে পপুলার ফর্ম দ্য Clausius inequality, কিন্তু এই যে জায়গাগুলো ধরো, আমি এই যে সাইক্লিক ইন্টিগ্রাল, মানে বা এইভাবে বলছি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান 0 হচ্ছে এইটা, বা সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ বাই টি লেস ইকুয়াল টু 0 হচ্ছে এইটা। এরাও সব অল্টারনেটিভ ফর্ম অফ Clausius ইনইকুয়ালিটি। মানে এরকমও বলতে পারো আবার, তোমার ইন্টিগ্রাল ধরো এ থেকে বি ডি কাট কিউ বাই টি, এটা লেস ইকুয়াল টু ডেল্টা এস এ থেকে বি, এটাও তোমার Clausius ইনইকুয়ালিটি অল্টারনেটিভ ফর্ম। কারণ বাই ডেফিনেশন হচ্ছে রিভার্সিবল প্রসেস হলে ডি কাট কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু ডেল্টা এস এ বি হবে, আর ইরিভার্সিবল প্রসেস হলে এখানে তুমি দেখতেই পাচ্ছ এটা লেস দ্যান হবে। তাহলে এটাও তোমার একটা লেস ইকুয়াল টু করে আর কি, সেটাও তোমার অল্টারনেটিভ ফর্ম অফ Clausius ইনইকুয়ালিটি। কিন্তু Clausius ইনইকুয়ালিটি তোমার পরীক্ষায় করতে দেয়, তোমাকে কিন্তু এই পর্যন্ত করে দিতে হবে, ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি টা লেস দ্যান ডেল্টা এস এ। তো দেখো যে ম্যাথামেটিক্যালি আমি এই পর্যন্ত একদম আগের সঙ্গে সিমিলারিটি টেনে করে দিয়েছিলাম, তারপর আমি পরপর করে এগোলাম, এগিয়ে একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের জন্য আলটিমেটলি যেটা দেখাতে পারলাম, যে কোনো একটা ট্রান্সফরমেশন যদি এ থেকে বিতে হয়, তাহলে ধরো তুমি এই ট্রান্সফরমেশনটা একবার ইরিভার্সিবলি করলে, একবার রিভার্সিবলি করলে। রিভার্সিবলি করলে রিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার, যেটা তোমাকে এন্ট্রপিক চেঞ্জটাকে দিচ্ছে। ইরিভার্সিবলি করলে সেটাকে তুমি লিখবে ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি। এটা কথা, ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি টা লেস দ্যান ডেল্টা এস এ। দিস ইজ দ্য ফেমাস Clausius inequality। বুঝতে পেরেছো? হয়েছে? হয়ে গেছে? আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে যে যদি তুমি, মানে এবার আমি যেটা করবো বেসিক্যালি কন্ডিশন অফ স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়ামটা একবারে করবো, আগে হেডিংটা দিয়ে দিই, কন্ডিশন অফ স্পন্টানিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম। দেখো, ধরো যদি এরকম হতো, ফর অ্যান isolated system or for the universe, একটা আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য তুমি কি লিখতে পারো? দেখো, আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য কি হিটের চেঞ্জ তো 0 হবে? তাহলে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স, ডি কাট কিউটা সেটা রিভার্সিবল প্রসেস বা ইরিভার্সিবল প্রসেস, সেটা সেখানে তোমার 0 হয়ে যাবে। দেন ফ্রম Clausius inequality তুমি লিখতে পারবে কি, ডেল্টা এস এবিটা, ডেল্টা এসটা দ্বারা একবার লিখে দিই, ডেল্টা এসটা গ্রেটার ইকুয়াল টু 0, এটা ইউনিভার্সের জন্য বা টোটাল আমি লিখছি এটা, মানে টোটাল আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য। তাহলে তুমি যদি দেখো, এই দেখো Clausius inequality কি বলছিল, ডেল্টা এসটা কি হবে, এইটার থেকে বেশি হবে। তো এবারে এই জিনিসটাকে, এই জিনিসটা তো 0 হয়ে গেল একটা আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য, কারণ হিটের চেঞ্জটা 0 বলে, তখন ডেল্টা এস কি হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0 হচ্ছে, যেখানে তোমার গ্রেটার দ্যান সাইন ইজ ফর
irreversible process are equal to sign is for reversible process. The greater than sign is for irreversible process, equal to sign is for reversible process. আচ্ছা, এবার ডেল্টা এসটা এই যে গেটার ইকুয়াল টু জিরো হলো, এখানে গ্রেটার দ্যান সাইনটা ইজ ফর ইরিভার্সিবল প্রসেস আর ইকুয়াল টু সাইন ফর ইজ ফর রিভার্সিবল প্রসেস। এর বেসিক্যালি মানে কি দেখো, যেটা হচ্ছে যে এই যে মানে ডেল্টা এস টোটাল মানে অবশ্যই ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, এটা গেটার ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবারে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে স্পন্টিনিয়াস প্রসেসগুলো সবসময় ইরিভার্সিবল প্রসেস। তার মানে যে কোনো স্পন্টিনিয়াস প্রসেসের জন্য ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো হবে। ডেল্টা এস কার জন্য? না ডেল্টা এস টোটাল বা ইউনিভার্সের জন্য। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এনট্রপিটা যদি বাড়ে তবেই তো এনট্রপির চেঞ্জটা পজিটিভ হবে। তার মানে এখান থেকে তুমি কনক্লুশনটা কি পৌঁছাতে পারছো? কনক্লুশনটা যেটা পৌঁছাতে পারছো সেটা হচ্ছে এই যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, for an isolated system or for the universe, total entropy always increases in a spontaneous process and it attains its maximum limiting value when আর ইকুইলিব্রিয়াম প্রসেস কিন্তু রিভার্সিবল প্রসেস হয়, হ্যাঁ, when equilibrium is established। তাহলে তুমি একটা ইউনিভার্সের জন্য বা একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করতে, মানে ইউনিভার্সে একটা আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেমের একটা ভালো এক্সাম্পল হচ্ছে একটা ইউনিভার্স। একটা ইউনিভার্স বা আইসোলেটেড সিস্টেমকে তুমি কনসিডার করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ কি ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, মানে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করলে তবেই তো চেঞ্জটা পজিটিভ হবে। তাহলে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করছে ইন স্পন্টেনিয়াস প্রসেস। এবারে সেটা বাড়তে 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 তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে কখন পৌঁছে? যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়, অ্যান্ড ইট অ্যাটেন্স ইজ ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু when equilibrium is established। তাহলে এই যেটা পাওয়া গেল এইটা হচ্ছে তোমার সকল দ্য পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর মোস্ট পপুলার স্টেটমেন্টটা। ঠিক আছে, দেখো যে স্টেটমেন্টটা আমরা একদম শুরুতে লিখেছিলাম, যে যখন স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে বের করার চেষ্টা করেছিলাম, তখন এই স্টেটমেন্টটা যে র্যান্ডামনেস বা কাওসনেস ইত্যাদি বেড়ে যাবে হ্যানা তানা বলেছিলাম। এই র্যান্ডামনেস কাওসনেসের মেজারমেন্ট অ্যাকচুয়ালি এন্ট্রপি দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স, টোটাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজেস ইন এ স্পন্টেনিয়াস প্রসেস অ্যান্ড ইট অ্যাটেন্স ইজ ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু হোয়েন ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। ঠিক আছে, এই যে ব্যাপার। দেখো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেলে, হ্যাঁ ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে, কোনো এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ না করলে আর কিচ্ছু চেঞ্জ হবে না তোমার। মানে না প্রসেস হবে না বলতে কি, মানে ওখানে প্রসেসটা কিন্তু থেমে থাকে না। ওখানে ধরো তুমি যদি কেমিক্যাল রিয়াকশনের কনটেক্সটে বলো, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে তখন কি হয়েছে, তখন তখন যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যায়। তার মানে কি রিয়াকশন বন্ধ হয়ে যায়? রিয়াকশন বন্ধ হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে তখন কি হচ্ছে যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হচ্ছে। মানে যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে তখন এরকম নয় যে বিক্রিয়াটা পুরো বন্ধ হয়ে গেছে। ধরো আমি জাস্ট সিম্পলি এরকম তোমায় বলছি যে দুটো হিট রিজার্ভার আছে, দুটো দুটো বা দুটো দুটো বডি আছে ডিফারেন্ট টেম্পারেচারে। হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিটটা যাচ্ছে। এবার দুদিকে টেম্পারেচার যখন সমান হয়ে গেল তখন সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এলো। থার্মাল ইকুইলিব্রিয়াম যখন চলে এলো তাহলে কি একটা থেকে আর একটা কোনো হিটই যাচ্ছে না, না। ব্যাপারটা হচ্ছে কি এটা এই যে
যে বাঁদিক থেকে ডান দিকে যতটা হিট যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে ঠিক ততটা হিটই আসছে, দুটো রেট সমান হচ্ছে বলে তারপর সেটা সাম্যাবস্থা আসে বা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। মানে যখন ইকুইলিব্রিয়াম চলে আসে তখন বাইরে থেকে দেখে কোন একটা চেঞ্জ হচ্ছে কিনা কিছু তুমি বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা হ্যাঁ, মানে সাম্যাবস্থায় চলে এলো মানে হচ্ছে সবকিছু বন্ধ হয়ে গেল এরকম নয়, প্রসেসটা ঘটছে কিন্তু কোনো বাইরে থেকে কোনো চেঞ্জ তুমি দেখতে পাবে না, অ্যাজিভ যেন সবকিছু বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি নয়, এগুলো সব ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামগুলোকে গতিশীল সাম্য বলা হবে, ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলা হয়। যেমন কেমিক্যাল রিয়াকশনের রেসপেক্টে যদি কোনো একটা উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশন তুমি কনসিডার করো, তখন ফরওয়ার্ড রিয়াকশনে ঘটছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনে ঘটছে, তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ও রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন সমান হয়ে যাচ্ছে তখন তোমার ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ। ঠিক আছে, হলো, বোঝা গেল? ঠিক আছে, কি হলো, বুঝতে পেরেছো নাকি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। দেখো এই মানে এই এই এতক্ষণ পর্যন্ত জিনিসটা ছিল কনসেপচুয়াল, মানে আমি যেটা বলছিলাম যে একটুখানি ভালো করে শোনো, কারণ কিছুটা কনসেপচুয়াল জিনিস আছে আর কি। তাহলে এই যে এনট্রপির কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা এবং তারপরে প্রসেস ইনইকুয়ালিটিটাকে বলে দিয়ে সেখান থেকে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলা, এই পর্যন্ত জিনিসটা ছিল কনসেপচুয়াল। তারপরে আমি কিছুটা জিনিস করব, কিছুটা ফ্ল্যাট জিনিসপত্র করব, সেটা একটুখানি প্রথমে দেখে নাও। সেটা হচ্ছে যে যেটা যে আমি এইখানে যে তোমার এইখানে যে তোমার স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে বললাম এখানে দেখো, তার জন্য কিন্তু তোমার আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সটা লেগেছে। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জটাকে তোমার জানতে হচ্ছে। তার মানে এখানে শুধুমাত্র সিস্টেমের ইন্টারনাল সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ জানলেই চলবে না, তার সঙ্গে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জও জানতে হবে। তবে তুমি সেখান থেকে বলতে পারো যে প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটছে কি ঘটছে না। তাহলে এবারে এন্ট্রপি তুমি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে কি করে ক্যালকুলেট করবে ফর বোথ দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, সেইটা এবার একটুখানি আমাদের দেখতে হবে। তার মানে এবারে আমাদের যেটা করতে হবে যে এন্ট্রপি নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, এন্ট্রপি নিয়ে যখন কথাবার্তাগুলো বলছো, কতগুলো কমন কথাবার্তা দেখো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এন্ট্রপি একটা স্টেট প্রপার্টি। এন্ট্রপি একটা স্টেট প্রপার্টি, ঠিক আছে। তাহলে এন্ট্রপি যদি স্টেট প্রপার্টি হয় তাহলে ইটস চেঞ্জ যেটা ডিপেন্ডস only on the initial or initial and ফাইনাল স্টেপস। মানে ধরো এই এ ছিল, এখানে বি ছিল, এবারে আমার এইটা ইনিশিয়াল স্টেপ, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, সেখানে তুমি গেলে এবারে এই যে যাওয়াটা তোমার যে পাথেই যাও না কেন, এই পাথে যাও, এই পাথে যাও বা এই পাথে যাও, যে পাথেই যাও না কেন প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জটা একই হবে। এটা ক্ষেত্রে 1 নম্বর পাথ বলি, এটা ক্ষেত্রে 2 নম্বর পাথ বলি, এটা 3 নম্বর পাথ বলি। তার ডেল্টা এস এর চেঞ্জটা 1 নম্বর পাথে, এন্ট্রপির চেঞ্জটা 2 নম্বর পাথে ও এন্ট্রপির চেঞ্জটা 3 নম্বর পাথে। এরা হচ্ছে সমান এবং সেটা কতটা, বেসিক্যালি এস ফর দ্য ফাইনাল স্টেপ মাইনাস এস ফর দ্য ইনিশিয়াল স্টেপ, এটার সঙ্গে সমান। এটা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তুমি যদি এমন হতো যে এরা নন নেসেসারি রিভার্সেবল, তাহলে তো তোমার হিটের চেঞ্জটা 1 নম্বর পাথে, হিটের চেঞ্জটা 2 নম্বর পাথে আর হিটের চেঞ্জটা 3 নম্বর পাথে তোমার আলাদা হতে পারতো। কারণটা কি না, অ্যাজ কিউ ইজ এ পাথ প্রপার্টি। মানে পাথ প্রপার্টি মানে আমি ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট ফিক্স করে দেওয়ার পরেও কিন্তু বিভিন্ন পাথে গেলে হিটের চেঞ্জটা আলাদা হয়।
তাহলে দেখো, তাহলে এন্ট্রপিক চেঞ্জটা হচ্ছে তোমার তিনটে পাতে একই হবে, কারণ এন্ট্রপি একটা স্টেট প্রপার্টি, কিন্তু হিট এক্সচেঞ্জটা পাতে আলাদা হবে। সেই জন্যে যেটা কথা হচ্ছে, উই ক্যানট রাইট delta S equal to Q by T or ds equal to d cut Q by T। আমরা এটা লিখতে পারবো না, উই ক্যানট রাইট এইটা ইন জেনারেল, এটা এটা আমরা ইন জেনারেল লিখতে পারবো না। তাহলে বাট ফর রিভার্সিবল প্রসেস, we can write delta S টা হচ্ছে Q reversible by T or ds টা হচ্ছে d cut Q reversible by T। এটা তাহলে খেয়াল রাখবে যে রিভার্সিবল প্রসেস করে তবেই হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তোমাকে এন্ট্রপিটাকে করতে হবে, বা ডিএস টা ডিফারেন্সিয়াল এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, তুমি এটা করতে হবে। এটা করতে পারো তখনই যখন প্রসেসটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। কিন্তু যে কোনো আরবিট্রারি প্রসেস, যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি ইরিভার্সিবল প্রসেস হয়, তখন কিন্তু কোনো রকম ভাবে ডেল্টা এসটাকে কিউ বাই টি দিয়ে লিখতে পারবে। এটা কিন্তু খেয়াল রাখবে, মানে সবসময় এন্ট্রপি চেঞ্জ হিট বাই টেম্পারেচার কিন্তু করে দিও না। একমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে হিট বাই টেম্পারেচার করে তুমি এন্ট্রপিটাকে ক্যালকুলেট করতে পারো। এটা কারণটা মূলত হচ্ছে, যেটা হচ্ছে যে রিভার্সিবল পাথ হচ্ছে ইউনিক পাথ। রিভার্সিবল পাথ is unique. For a given transformation, reversible path unique, and hence for a particular initial and final state, Q reversible has a fixed value। যদি তোমার এ থেকে বি অনেকগুলো পসিবল পাথ তুমি কল্পনা করতে পারো, কিন্তু তার মধ্যে একটা পাথ থাকবে যে পাথ হচ্ছে রিভার্সিবল পাথ। তাই রিভার্সিবল পাথের হিট বাই টেম্পারেচার, সেটা তোমার এন্ট্রপিক চেঞ্জটা হবে। তার মানে এটা এটা কিন্তু ভীষণ কেয়ারফুলি মাথায় রাখবে যে সবসময় এটা হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে কিন্তু তুমি এন্ট্রপিক চেঞ্জটাকে লিখে ফেলো না। এটা রিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার, সেটা তোমার এন্ট্রপিক চেঞ্জ। এটাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে মাথায় রাখা হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে এন্ট্রপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এন্ট্রপিটা কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ দিস ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল হবে। আচ্ছা, এবারে এটা যেহেতু দেখো হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার, তার মানে তার যদি এসআই ইউনিটটাকে দেখো, এসআই ইউনিট অফ এন্ট্রপি, সেটা কত হবে তোমার এনার্জি, হ্যাঁ, জুল পার কেলভিন। আর সিজিএস ইউনিটটাকে যদি দেখো, আর্গ পার ডিগ্রি সেন্টিগ্রেড বা আর্গ পার কেলভিন, কিছু একটা তুমি লিখলে, হ্যাঁ, আর্গ পার ধরো ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম তুমি লিখলে। আচ্ছা, এবারে একটা কনভেনশনাল ইউনিট আছে, ইউনিট অফ এন্ট্রপি, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। একে বলা হয় এন্ট্রপি ইউনিট বা ইউ, এন্ট্রপি ইউনিট বা ইউ বলা হয়। এটা এটা ট্র্যাডিশনাল জিনিস হচ্ছে, এটা হলে মাথায় রাখবে। আচ্ছা, আমি এন্ট্রপিতে দু একটা জেনারেল কথা বললাম। আচ্ছা, যেটা এবারে বলছিলাম সেটা হচ্ছে যে যদি রিভার্সিবল পাথ হয় প্রসেস, অর্থাৎ রিভার্সিবল হিট পাথে হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি এন্ট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারলে। কিন্তু ইরিভার্সিবল প্রসেস যদি হয়, তাহলে তো তুমি এই রকম ভাবে এন্ট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবে না, তখন তোমাকে বিভিন্ন রকম ভাবে করতে হবে। তো কি করে করবে? ধরো আমি প্রথমে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমার দেখিয়ে দিই এ করে, মানে প্রথমে এন্ট্রপি চেঞ্জটাকে আমি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে দেখতে চাই। এন্ট্রপি চেঞ্জ ফর আইডিয়াল গ্যাস, প্রথমে যেটা করব অ্যাজ এ ফাংশন অফ
টেম্পারেচার অ্যান্ড ভলিউম। শুরুটা করো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ডিউ ইকুয়াল টু ডি ক্যাট কিউ প্লাস ডি ক্যাট ডব্লিউ। এটা এবারে ফর রিভার্সেবল প্রসেস when only PV type work is involved, দেন তুমি কি লিখতে পারছো, ডিউটাকে লিখলে হচ্ছে ডি ক্যাট কিউ রিভার্সেবল মাইনাস পিডিভি। এটা সেখান থেকে এইটাকে তুমি লিখতে পারো টিডিএস মাইনাস পিডিভি। এটা ডিউটা হয়ে গেল। এটা কারণটা কি না, অ্যাজ ডিএস ইকুয়াল টু ডি ক্যাট কিউ রিভার্সেবল বাই টি বলে তুমি ডি ক্যাট কিউ রিভার্সেবলটা টিডিএস এইরকম ভাবে করে লিখে ফেলো। এটা এবার এখান থেকে তুমি এক কাজ করো, ডিএসটাকে ক্যালকুলেট করে নাও। 1/টিটা থাকবে, ডিইউ প্লাস পিডিভি এটা থাকছে 1/টি। আর আমি প্রথমেই আইডিয়াল গ্যাসের ইনফরমেশনটা না লিখে যতটা সম্ভব জেনারেলি করা যায় করি। আর ডিউটাকে তুমি লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি ডিটি, ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি ডিভি এরকম ভাবে লিখলাম। প্লাস এখানে পিডিভিটা আছে আর কি। এখানে মানে ইউটা যে ফাংশন অফ টেম্পারেচার ভলিউম তুমি লিখেছ। মানে এটা কেন লিখতে পারি যে অ্যাজ ইউটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম অ্যান্ড ইপি যে স্টেট ফাংশন এরকমভাবে লিখলাম। তাহলে 1/টি ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভিটিটি, তাহলে এইটাকে তুমি লিখতে পারছো যে ডেল ইউ বাই ডেল টি এইটা, এটাকে তুমি জাস্ট সিভি লিখবে, তাই তো। ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট হচ্ছে সিভি হয়, সিভিটি কি হলো। আর এইটাকে কি লিখছো দেখো, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি, এইটা ইন্টু ডিভি এটা থাকছে। তাহলে এইটাকে তুমি লিখতে পারছো সিভি ডিটি বাই টি একটা পার্ট থাকছে প্লাস 1/টি। আচ্ছা দেখো, ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটা খুব পপুলার। ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে লিখতে পারা যায় কত, টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। তো তাহলে এখান থেকে দেখো ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি করলে কত বেরোবে, বেরোবে হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এটা বেরোবে। টি তোমার কেটে চলে গেল। তাহলে এখানে ডিএসটা কি দাঁড়ালো দেখো, ডিএসটা দাঁড়ালো সিভি মানে হচ্ছে এন সিভি বার, এন সিভি বার ডিটি বাই টি প্লাস এখান থেকে টিটি তোমার কেটে চলে যাচ্ছে। আর এখানে একটা ডিভি ছিল, এখানে একটা ডিভি ছিল, এই ডিভিটা থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে টিটি কেটে চলে যাচ্ছে, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি প্লাস হচ্ছে তোমার ডিভি এটা। তাহলে ডিএস স্টার দেখো এই এই পর্যন্ত যেটা তুমি লিখেছো এখন পর্যন্ত, এখানে কিন্তু কোথাও আইডিয়াল গ্যাসের কোনো ইনফরমেশন কিন্তু কাজে লাগানো হয়নি। এই পর্যন্ত সবাই জন্য সত্যি, এখানে কিন্তু কোনো আইডিয়াল গ্যাসের ইনফরমেশন কিন্তু কাজে লাগানো হয়নি। আর এবারে তুমি দেখো যে ফর আইডিয়াল গ্যাসের ইনফরমেশন এবার আমি কাজে লাগাচ্ছি। ফর আইডিয়াল গ্যাস পি যেহেতু এনআরটি বাই ভি, সেখান থেকে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে জাস্ট লিখে ফেলো, এটা হচ্ছে এনআর বাই ভি। ঠিক আছে, এখানে বসিয়ে দাও। তাহলে দেন ডিএসটা হয়ে গেল এন সিভি বার ডিটি বাই টি প্লাস এনআর ডিভি বাই ভি এটা হয়ে গেল। এবার ডেল্টা এস যখন ক্যালকুলেট করবে কি হবে, এন সিভি বার ডিটি বাই টি ইন্টিগ্রেট করো যেখানে টেম্পারেচার টি1 থেকে টি2 পর্যন্ত যাচ্ছে, প্লাস এনআর ইন্টিগ্রেট করো ডিভি বাই ভি যেখানে ভলিউমটা টি1 থেকে ভিটি যাচ্ছে, বা ডেল্টা এস পেয়ে গেলে কত, এন সিভি বার এল এন টি2 বাই টি1 প্লাস এনআর এল এন ভি2 বাই টি1।
দেখো এইটা যেটা বেরিয়ে গেল এটা হচ্ছে মানে আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপি চেঞ্জ এজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম তুমি বের করে ফেলো। ঠিক আছে, তাহলে এন্ট্রপি চেঞ্জ এজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম তুমি বের করে ফেললো। ডেল্টা এস হচ্ছে এনসিবি বাই হ্যাঁ ln T2 বাই T1 প্লাস nr ln T2 বাই T1। এবার এইখান থেকে দেখো তুমি এটাকে জাস্ট ডেল্টা এসটাকে শুধুমাত্র এইটুকু লিখতে পারো এনসিবি বার ln T2 বাই T1 কার জন্য না ফর আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস মানে যেখানে তোমার ভলিউমের কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ ভি ওয়ান ইকাল টু ভি টু হলে এই পার্টটা বাদ চলে গেল। ঠিক আছে, আবার ডেল্টা এস থেকে তুমি এইরকম ভাবে লিখতে পারো এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান কখন না ফর আইসোথার্মাল প্রসেস যেখানে তোমার কোনো টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না। আইসোথার্মাল প্রসেস তোমার টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো এখন এই যে আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই বলছি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এখন যে এন্ট্রপির চেঞ্জটা তুমি ক্যালকুলেট করেছো সেখানে কি হচ্ছে শুধুমাত্র ইনিশিয়াল স্টেটের টেম্পারেচার ভলিউম লাগছে, ফাইনাল স্টেটের টেম্পারেচার ভলিউম লাগছে। মাঝপথে কি হয়েছে আমার কিচ্ছু জানার দরকার নেই, কারণ তোমার ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট যদি তুমি ফিক্স করে দাও, তুমি যেভাবেই এন্ট্রপির চেঞ্জটা একবার ক্যালকুলেট করে ফেলো না কেন, পাথটা পাল্টালেও আর এন্ট্রপির চেঞ্জ কিছু তোমার পাল্টাবে না। এন্ট্রপির চেঞ্জটা যেমন ছিল বেসিক্যালি তোমার সেটাই থাকবে। সেটাকে এখানে মাথায় রাখো ভালো করে। এখানে হচ্ছে তোমার মানে মানে এই মানে যেটা রিভার্সেবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার এই রকম করে কিন্তু এন্ট্রপি চেঞ্জ এখানে ক্যালকুলেট করতে হচ্ছে না। তো ইনিশিয়ালি টেম্পারেচার ভলিউম ফাইনাল টেম্পারেচার ভলিউম জানলেই কিন্তু তুমি এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারছো। ঠিক আছে, এটা পরিষ্কার? আচ্ছা, বুঝতে পেরেছ? কোনো অসুবিধা আছে এটা? আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি এন্ট্রপি চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার করো। এন্ট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর এইটার জন্য তুমি শুরুটা করো এরকম একটা জায়গা থেকে যে বাই ডেফিনেশন এনথালপিটা এইচ তো ইউ প্লাস পিভি, ডিএইচটা কি হবে ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আচ্ছা, ডিইউ এর জায়গায় ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি তুমি লিখে ফেলো। এটা কার জন্য না ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ডিইউটা হচ্ছে ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ লিখলে, এটা ডিকাট কিউ রিভার্সেবল মাইনাস পিডিভি লেখো প্লাস পিডিভি প্লাস ভিডিপি। কেন লিখতে পারলে? কারণটা হচ্ছে ফর রিভার্সেবল প্রসেস and when only PV type work is involved। এটা তাহলে এটা হয়ে গেল টিডিএস মাইনাস পিডিবি প্লাস পিডিবি কেটে গেল প্লাস ভিডিপি। এটা হলো তোমার ডিএইচটা। তাহলে এখান থেকে ডিএসটা কত হবে 1/T ডিএইচ মাইনাস ভিডিপি। এটা ডিএসটাকে ক্যালকুলেট করতে গেলে ডিএইচ মাইনাস ভিডিপি 1/Tটা রয়ে গেল 1/T হলো। আর এটাকে লিখবে কি ডেল এইচ বাই ডেল পি at constant p dt প্লাস ডেল এইচ বাই ডেল পি at constant p dt। এটা লিখলে মাইনাস ভিডিপি যেমন আছে। এখানে কেন লিখতে পারছো না অ্যাজ এইচটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড ইট ইজ এ স্টেট ফাংশন। ঠিক আছে, 1/T ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা হচ্ছে তোমার সিপি পিটি, আর এটাকে তুমি লিখলে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ভি ইন্টু ডিপি। এইটা আচ্ছা, এবারে দেখো ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট তোমার ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পিটা কত ভি মাইনাস টি ইন্টু
ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি তো এটা, ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট মাইনাস ভি করলে কত হবে এটা, 1/t হলো, এটাকে এন সিপি বার ইন্টু ডিটি লিখলে এইটা হয়ে যাচ্ছে, দেখো এইটা মাইনাস এটা করলে মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিপি এইটা। তাহলে এবারে টিটা এখানে চলে গেল, ঢুকে গেলে কি হচ্ছে, এটা ডিএসটা হয়ে যাচ্ছে তোমার এন সিপি বার ডিটি বাই টি এটা, আর এইটা এখানে গুণ করে টিটি কেটে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিটি। তবে এই পর্যন্ত এটা লিখলে এখনো পর্যন্ত কোথাও কিন্তু আইডিয়াল গ্যাসের কোনো ইনফরমেশন কিন্তু এখানে কাজে লাগানো হয়নি, ঠিক আছে। এবার ফর আইডিয়াল গ্যাস কি হবে, ভিটা যেহেতু এনআরটি বাই পি, তো সেখান থেকে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে ক্যালকুলেট করে নাও, সেটা কত হবে, এনআর বাই পি হলো, এটা ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি করলে এটা এনআর বাই পি হলো, এখানে বসিয়ে দাও, ডিএসটা হয়ে যাচ্ছে কত, এন সিপি বা ডিটি বাই টি মাইনাস এনআর বাই, কি করলাম এটা, তার একটা কিছু ভুল করলাম, এক মিনিট, এটা ডিপি ছিল, সরি ডিভি হয়ে গেছে, হ্যাঁ, তা ডিএসটা হচ্ছে এন সিপি বা ডিটি বাই টি মাইনাস এনআর বাই পি ইন্টু ডিপি এটা, ডেল্টা এস যখন ক্যালকুলেট করবে এন সিপি বা ইন্টিগ্রাল ডিটি বাই টি, টেম্পারেচারটা T1 থেকে T2 মাইনাস এনআর ইন্টিগ্রাল ডিপি বাই পি, এখানে প্রেশারটা P1 থেকে P2, ডেল্টা এস হয়ে গেল কত, এন সিপি বা এলএন T2 বাই P1 মাইনাস এনআর এলএন P2 বাই P1। এইটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য এনট্রপি চেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে তোমার একই রকম ভাবে তুমি ডেল্টা এসটাকে লিখতে পারো এন সিপি বা এলএন T2 বাই P1, কখন না ফর আইসোবারিক প্রসেস, এটাকে তুমি লিখতে পারো ডেল্টা এস ইকুয়াল টু মাইনাস এনআর এলএন P2 বাই P1 ফর আইসোথার্মাল প্রসেস। আর এখানে এই দু জায়গাতেই একটা কথা লিখে নেওয়া উচিত ছিল, যখন তুমি ইন্টিগ্রেশনটাকে করলে দেখো এই সিবিটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়েছো, তো ডিটি বাই টি সিবিটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে বের করেছো, এখানে একটা কথা হয়তো লিখে দিতে পারো যে এখানে সিভি বার যেটা ইজ assumed to be independent of temperature within the temperature range T1 to T2। এখানে ঠিক একই রকম করে যখন এখানেও তুমি ইন্টিগ্রেশনটাকে করার সময় সিপি বারটাকে এই যে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিচ্ছ, এখানেও তুমি ধরে নেবে সিপি বার ইজ assumed to be independent of temperature within the temperature range T1 to T2, ঠিক আছে। দেখো তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আমি এনট্রপি চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম আর অ্যাজ এ ফাংশন অফ তোমার টেম্পারেচার প্রেসার করে ফেললাম, ঠিক আছে, বুঝতে পেরেছ, হয়েছে। আর এবারে এই এই দুটো জানলেই চলে, কিন্তু কখনো কখনো সরাসরি হয়তো প্রেসার ভলিউমের টেম্পারেচার ফর্মেও তুমি এটাকে লিখতে পারো। তাহলে এনট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ প্রেসার ভলিউম যদি লেখো কেমন করে লিখবে, তাহলে এনট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ প্রেসার অ্যান্ড ভলিউম, এটা কিছুই না, যে কোনো একটা এক্সপ্রেশন থেকে স্টার্ট করলেই তোমার চলবে, সহজ ব্যাপার। মানে ধরো তুমি যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করো, এমনি ডেল্টা এসটা কি লেখা ছিল আইডিয়াল গ্যাসের জন্য, এন সিভি বার এলএন
P2 বাই P1 প্লাস এন আর এলএন V2 বাই V1, তো এটা তুমি দেখো এন সিভি বার, এবারে দেখো যে P1 V1 বাই T1 যেহেতু P2 V2 বাই T2, তো আইডিয়াল গ্যাসের জন্য সেখান থেকে তুমি যদি P2 বাই T1টাকে করো কি হবে, সেটা হচ্ছে P2 V2 বাই P1 V1 হবে। P2 বাই T1টা হচ্ছে P2 V2 বাই P1 V1 আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এন সিভি বার এলএন P2 বাই T1টাকে তুমি লিখতে পারো P2 V2 বাই P1 V1 প্লাস এন আর এলএন V2 বাই V1। তুমি এটাকে লেখো এন সিবি বার এলএন P2 বাই P1 তুমি আলাদা করে লিখলে প্লাস এন সিবি বার প্লাস, আচ্ছা একটা লাইন লিখে ফেলে, এন সিবি বার এলএন V2 বাই V1 প্লাস এন আর এলএন V2 বাই V1। এটা হয়ে গেল দেখো এন সিবি বার এলএন P2 বাই P1 প্লাস এন যদি কমন নিয়ে নাও এখানে সিবি বার প্লাস আর এলএন V2 বাই V1। আর আইডিয়াল গ্যাসের জন্য সিপি বার মাইনাস সিবি বার কি হয়, যেহেতু সিপি বার মাইনাস সিবি বারটা তোমার আর হয়ে যায়, তাহলে সিবি বার প্লাস আরটা সিপি বার হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখতে পারবে এন সিবি বার এলএন P2 বাই P1 প্লাস এন সিপি বার এলএন V2 বাই V1। এইটা হচ্ছে দেখো এন্ট্রপিক চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ, যখন প্রেসার ভলিউম তুমি লিখতে চাইবে তখন এই ফর্মুলা দিয়ে লিখে ফেলতে পারছো। ঠিক আছে, হলো। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য তুমি এন্ট্রপিক চেঞ্জটাকে কখনো কখনো টেম্পারেচার ভলিউম, কখনো কখনো টেম্পারেচার প্রেসার, কখনো কখনো তুমি প্রেসার ভলিউম ফর্মে লিখতে পারলে। আচ্ছা, এবারে সারাউন্ডিং এর জন্য এন্ট্রপি চেঞ্জটা তুমি কিভাবে লিখতে পারবে দেখো, এখানে লিখে দিই। মানে এগুলো সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ বের করা অনেক রকম রাস্তা হচ্ছে। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ফর সারাউন্ডিং, দেখো ব্যাপারটা হচ্ছে যে যখন তোমার স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে ইন টার্মস অফ এন্ট্রপি তোমায় বলতে হবে, তখন তো শুধুমাত্র সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ জানলে চলবে না, সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জও তোমাকে জানতে হবে। তা চেঞ্জ ইন এন্ট্রপি ফর সারাউন্ডিং যখন তুমি ক্যালকুলেট করবে, আর এখানে যেটা বলা হচ্ছে যে সারাউন্ডিং ইউজুয়ালি হচ্ছে হিউজ, যেহেতু সারাউন্ডিং যেহেতু হিউজ, সেই জন্যে সিস্টেমের জন্য একটা ফাইনাইট চেঞ্জও সারাউন্ডিং এর জন্য না খুব কম মনে হতে পারে। মানে ধরো তুমি একটা সারাউন্ডিংটা বিশাল, সিস্টেমটা একটা ছোট্ট পার্ট অফ দ্য ইউনিভার্স যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড, এবার সিস্টেম থেকে কিছুটা হিট ধরো সারাউন্ডিং এ বেরিয়ে গেল, তাহলে সারাউন্ডিং কি দেখছে না, তার ক্ষেত্রে আজের জন্য একটা ইনফাইনাইট অ্যামাউন্টের হিট সেখানে ঢুকলো, বা সিস্টেম ধরো কোনো একটা হিট অ্যাবজর্ব করলো, সারাউন্ডিং কি দেখছে যে সারাউন্ডিং থেকে খুব অল্প পরিমাণে হিট চলে গেল। সেই জন্যে এই সবসময় সারাউন্ডিং এ হিটের চেঞ্জটাকে তোমার রিভার্সিবিলি ধরে দিতে হয়। সেখানে ডেল্টা এর সারাউন্ডিং সবসময় তোমাকে লিখতে হয় এরকম করে, ডেল্টা সারাউন্ডিং হচ্ছে তোমার এই সারাউন্ডিং এ হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার ফর দ্য সারাউন্ডিং। মানে দেখো এমনি হিট চেঞ্জ বাই টেম্পারেচার শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে লেখা যায়, তো কিন্তু আমি এখানে দেখো সব ক্ষেত্রে লেখা রিভার্সিবল ইরিভার্সিবল কিছু বলে দিলাম না। কেন বলে দিলাম না, যে লজিকটা হচ্ছে এই যে সারাউন্ডিং ইজ কনসিডার টু বি হিউজ, মানে খুব বড় আর কি, সেই জন্য সারাউন্ডিং এর যে হিটের চেঞ্জটা হয় সেটা সবসময়ই যেন ইনফাইনিটেসিমালি বা রিভার্সিবলি হচ্ছে এরকম ধরে নিতে হয়। ঠিক আছে, সেই জন্য সারাউন্ডিং এর যে এন্ট্রপিক চেঞ্জটা তুমি সবসময় এইরকম ভাবে লিখতে পারবে। আর কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং। আর এবারে সিস্টেম এবং সারাউন্ডিং মিলে তো ইউনিভার্স, যেটা একটা আইসোলেটেড সিস্টেম, সেখানে সারাউন্ডিং হিটের চেঞ্জটা তুমি লিখতে পারো এই সিস্টেমের হিটের চেঞ্জ তার নেগেটিভ ডিভাইডেড বাই হচ্ছে টেম্পারেচার ফর দ্য সারাউন্ডিং। এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা। তো সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ তুমি পেয়ে গেলে, সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে বুঝতে পেরেছো। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট যে মানে এনি হিট চেঞ্জ ইন দ্য সারাউন্ডিং is assumed to happen reversibly. Any heat change in the surrounding is assumed to happen reversibly.
এটাকে তোমাকে অ্যাজিউম করে নিতে হয়, করে সবসময় সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ হচ্ছে কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং বা মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং, এরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম, যেখানে আমরা যেটা করলাম যে আহ, মানে এন্ট্রপি কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে সেখান থেকে তোমার মানে ক্লসিয়াস ইনইকুয়ালিটি এবং সেখান থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক স্টেটমেন্টটাকে বলা, আর আইডিয়াল গ্যাসে এন্ট্রপি চেঞ্জের এক্সপ্রেশনগুলোকে বের করা। তো এন্ট্রপি নিয়ে আমরা 3টে ক্লাস দেবো, আজকে একটা ক্লাস হলো, আরো 2টো এন্ট্রপি নিয়ে আমাদের আলোচনা চলবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এন্ট্রপি চেঞ্জের যে এক্সপ্রেশনগুলো বের করলাম সেগুলোকে আমি কাজে লাগাবো কোন একটা পার্টিকুলার প্রসেস কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস না এটাকে বোঝানোর জন্য। আমরা নেক্সট ক্লাসে তবে কার্নো সাইকেল ইত্যাদিগুলোকে এন্ট্রপি বা টিএস ডায়াগ্রাম ইত্যাদির সাহায্যে সব করাটা হয়েছে, অনেকগুলো ব্যাপার আছে আর কি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যেটা করব যে মোর অ্যাবাউট এন্ট্রপি চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেসেস, এইটা মোর অ্যাবাউট এন্ট্রপি চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেস, এইটাকে ক্যালকুলেট করা, অ্যান্ড শেকিং অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ সত্যি সত্যি ইউনিভার্সাল এন্ট্রপিটা বাড়ছে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে, বা ইউনিভার্সাল এন্ট্রপি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে, সেইটা হচ্ছে কিনা সেইটা হচ্ছে আমাদের নেক্সট আমাকে দেখতে হবে। তাহলে এন্ট্রপি চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেসে সেইগুলো আমরা মূলত আলোচনা করব, এবং যদি সময় পারমিট করে তাহলে তার সঙ্গে সঙ্গে আরও দু একটা জিনিস একটুখানি করে নিতে হবে আমাদেরকে। যেমন ধরো তোমার ওই মানে কার্নো সাইকেল ইন টিএস ডায়াগ্রাম, হ্যাঁ এইগুলো আর কি, কার্নো সাইকেল ইন টিএস ডায়াগ্রাম এটাকে দেখা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো আরো কিছু ছোটখাটো জিনিসপত্র থাকবে আর কি, সেগুলো যখন করাবো তখন তুমি বুঝতে পারবে আর কি। মানে টিএস ডায়াগ্রাম, তারপরে তোমার ইউএস ডায়াগ্রাম করা যেতে পারে, তারপর ধরো এইচএস ডায়াগ্রাম করা যেতে পারে, এসব অনেক রকমের ডায়াগ্রামের ব্যাপার আছে আর কি। এই ডায়াগ্রামগুলো কিন্তু বুঝে বুঝে করা, সেখানে এরিয়া এনক্লোজটা কি রিপ্রেজেন্ট করে, এসব অনেক জিনিসপত্র তোমার আছে আর কি। তাহলে আমরা মানে বেসিক্যালি নেক্সট ক্লাসেও এই এনট্রপি রিলেটেড কথাবার্তাগুলো শেষ হবে না, আমাদের এনট্রপি রিলেটেড কথাবার্তা টোটাল 3টে ক্লাস করতে হবে, আজকে একটা, আরো 2টো ক্লাস করবে এটা। তারপরে যেটা করতে হবে তোমার, দেখবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যে স্টেটমেন্টটাকে বলা হয়েছে সেখানে তোমার সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ তোমার লাগবে, সেই জন্য তোমার আরো অক্সিলারি স্টেট ফাংশন বের করতে হবে, যেন হেলমহোল্টজ এনার্জি গিভস এনার্জি, যার চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করেই তুমি কোয়ান্টিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারবে আর কি। সে একটা জায়গা বলার ব্যাপার আছে, এবং তার মানে হেলমহোল্টজ এনার্জি গিভস এনার্জি ইন্ট্রোডিউস করে তাদের প্রপার্টিগুলোকে দেখা, এটা একটা ক্লাসে বলা দরকার পড়ে। আর একটা ক্লাসে হচ্ছে তোমার ওই ম্যাক্সওয়েল রিলেশনস, তারপরে তোমার হচ্ছে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটস, তারপরে হচ্ছে গিভস হেলমহোল্টজ ইকুয়েশন, এই রিলেটেড কথাবার্তাগুলো তোমার বলে নেওয়ার দরকার পড়ে আর কি। আর আমরা 4টে ক্লাস করলাম, আরো একটা দুটো তিনটে চারটে ক্লাসে হচ্ছে যে প্রিন্সিপালস গুলো আমাদের বলা শেষ হয়ে যাবে, তারপরে আরো দু তিনটে ক্লাসে আমরা বেশ কিছু কিছু প্রবলেমস করবো আর কি। মানে মানে যেটা থিওরিটিক্যাল পার্ট যেটা পড়ানো সেটা 4টে ক্লাস করা হলো আজকে পর্যন্ত, আরো 4টে ক্লাসে থিওরিটিক্যাল পার্টটা হয়ে যাবে। তারপরে এই টোটাল চ্যাপ্টারটাকে জুড়িয়ে প্রচুর প্রবলেমস করার দরকার আছে। আমরা সবসময় তো দেখেছো যে পুরো জিনিসটাকে একটা পড়িয়ে ফেলি, প্রথমে একটা ওভারঅল একটা ধারণা তৈরি হয়, তারপরে প্রবলেমসগুলোকে বলি, তাতে করে প্রবলেমগুলো তুমি ভালো করে মানে বুঝতে পারবে। আর অনেক সময় পরীক্ষায় যে সমস্ত প্রবলেম পড়ে বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমার তো কম্বাইন করে প্রবলেমটাকে পড়ছে আর কি। তো একটা পার্টিকুলার ট্রান্সফরমেশন বললো, সেক্ষেত্রে যেমন ইন্টারনাল চেঞ্জ ক্যালকুলেট করতে বললো, ওয়ার্কটাকে ক্যালকুলেট করতে বললো, তার সঙ্গে সঙ্গে এন্ট্রপি বা হেলমহোল্টজ এনার্জির চেঞ্জটাও তোমার ক্যালকুলেট করতে বলছে। দেখুন এই প্রবলেমগুলো যদি ঠিক করে করতে হয় তাহলে পুরো জিনিসটা পুড়িয়ে ফেলার পরে যদি প্রবলেমগুলোকে করা যায় তাহলে আরো বেটার হয় আর কি। আমি সেই রকম ভাবে জিনিসটা করবো। তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখছি। বলো কারো যদি কিছু জানার থাকে বলো। লাস্ট ক্লাসে তুমি কে বলছো?
ও তোদের গ্রুপে তাহলে মানে দেয়নি, হ্যাঁ থার্ড সেমিস্টারে দিয়েছে না? হুম। না না মানে কালকে দিয়েছে না রে, থার্ড সেমিস্টারে কে আছিস? আছিস থার্ড সেমিস্টারে কেউ আছিস? আচ্ছা আমি দেখে দিচ্ছি। আর লেকচার থ্রিটা বলছিস তো? হুম, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রইল। হুম, বেরিয়ে গেলাম।